নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে দেশের বেশিরভাগ এলাকায় টিকা কার্যক্রম বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। 10টি সংক্রামক রোগ নিয়ন্ত্রণে মা ও শিশুদের টিকাদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষার জন্য কাজ করছেন 26,000 স্বাস্থ্য সহকারী। 4 দফা দাবি আদায়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। মঙ্গলবার থেকে চলছে কর্মবিরতি। স্বাস্থ্য সহকারীদের দাবি সংশোধন করতে হবে নিয়োগ বিধি। 16তম গ্রেডের পরিবর্তে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিতে হবে 11, 12 ও 13তম গ্রেডে। আমাদের দাবি না মানলে তো আমরা এরকমই করব। আমরা কোনোদিন আর কাজ করব না। আমরা তো ন্যায্য দাবি করতেছি। নিয়োগ বিধিতে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা চাই। আমরা আমাদের কাজের স্বীকৃতি চাই। আমরা যে টেকনিক্যাল কাজ করি সেই টেকনিক্যাল কাজের স্বীকৃতি আমরা চাই। সেখানে সারা বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ ছিল। আমরা স্বাস্থ্য অধিদপ্তর আন্ডারে আমরা কাজ করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত 22টি বছর অপেক্ষা করার পরও আমরা কোনো আমাদের ন্যায্য দাবি আমরা ফিরে পাই না। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে দেশের 1,20,000 অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগেই অনেক সেবা বন্ধ। এতে প্রতিদিন কমপক্ষে 40 থেকে 45,000 মা ও শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। এনাদের কর্মবিরতি, যার জন্য টিকা দিতে পারতেছে না, এই জন্য বাচ্চাকে নিয়ে ফেরত চলে যাচ্ছে বাসায়। বিশেষ করে ইপিআই কার্যক্রম অত্যন্ত ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটা সেশন আমরা ড্রপ হয়ে গেছে অলরেডি। সারা দেশে 9 মাস থেকে 11 বছরের নিচে প্রায় 3 কোটি শিশুকে হামরুবেলার টিকা দেয়া হবে 5 ডিসেম্বর। দাবি আদায় না হলে এ কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। খুব দ্রুত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ঢুকবে। যদি আমরা এই ক্যাম্পেইন না করি তাহলে এই করোনা ভ্যাকসিন রাখা খুব ব্যাঘাত ঘটে যাবে, রাখার মতো কোনো জায়গা নাই। আমরা অবশ্যই কাজে ফিরে যেতে চাই। সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আমাদের দাবির বিষয়টি তাদের বিবেচনা করতে হবে। দাবির সঙ্গে একমত হলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে হামরুবেলার কর্মসূচিকে লক্ষ্য করে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন দুঃখজনক। স্বাস্থ্য ব্যবস্থাকে জিম্মি করে তারা দাবি আদায় করবে, এটা আমরা একেবারেই পছন্দ করছি না। তাদেরকে আমরা বুঝিয়েছি যে সামনে এমআর ক্যাম্পেইন আছে, তোমরা এই ক্যাম্পেইনটা করো, কার্যক্রম বিপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করো। আমরা অবশ্যই তাদের দাবি নিয়ে আমরাও কাজ করব। আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন দেশে আসার কথা। জানা গেছে হামরুবেলার টিকা সময় মতো দিতে না পারলে করোনার ভ্যাকসিন সংরক্ষণে দেখা দিতে পারে জটিলতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে গৃহবধূ সীমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে কিছু অংশ দগ্ধ ও ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কিছু বলতে নারাজ পুলিশ। তবে থানায় 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। এখনো মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। রোববার দুপুরে সীমার স্বামী শাহজাহান শিকদারের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় মরদেহ। পরে সেখান থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। রাতে এ বিষয়ে কথা বলেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা বাসায় গিয়ে যা দেখতে পাই, দরজা দুটো ভাঙা, একটা ফ্যানের সাথে কিছু কাপড় টাপড় ঝোলানো, অন্য আর এক রুমে এক ভদ্র মহিলার উপর হওয়া মানে আগুনে পোড়া অবস্থায় খাটের উপর পড়ে আছে। ওনার স্বামীকেও আমরা সেখানে পাই। মৃত্যুর খবরে থানায় আসেন সীমার স্বজনেরাও। তাদের অভিযোগ সীমার সৎ ছেলে নাহিদ শিকদারের বিরুদ্ধে। এর যে সৎ ছেলে নাহিদ হাসান, সে হচ্ছে একে কুপিয়ে পরে পেট্রোল জ্বালিয়ে ওই যে রুমে উনি ছিল ওখানে লক করে দিছে। আমাদের দাবি হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এটার দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটা আমরা দাবি করতেছি। যা দেখি যে ওনার খাটের পর উবোধ করে পড়ে আছে, পুরো শরীরই পোড়া, কিন্তু কিছু কোবের দাগ আছে, কোবগুলি দেখা যাচ্ছে। এরপরে আপনার হাত এখানে কোব আছে, পিঠে অনেকগুলি ছুরিরই আছে। পোড়ার পাশাপাশি ঢাকা মেডিকেলের মর্গে থাকা সীমার মরদেহে স্বজনেরা ধারালো অস্ত্রের জখম থাকার দাবি করলেও
ময়নাতদন্তের আগে পুলিশ এ বিষয়ে কিছু বলছে না। কোপানোর বিষয়টা এখনো এটা পোস্টমর্টম রিপোর্ট না দেখে এটা আসলে অথেন্টিক ভাবে কিছু বলা যাবে না। আমরা 3 জনকে নিয়ে আসছি, তাদেরকে আমরা এই ঘটনার সাথে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এদিকে জড়িত যেই হোক, একে হত্যাকাণ্ড উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, দাবির সাথে স্বাস্থ্য অধিদপ্তর একমত হয়েছে, এরপরেও আন্দোলন চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আসলে কতটা বেড়েছে? ভোগান্তির বিষয়টি আসলে বলতে গেলে আমরা যেটি দেখেছি যে যশোরের যে 8টি উপজেলা, এখানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা সকলেই কিন্তু এই মুহূর্তে কর্মবিরতিতে অবস্থান করছেন। সুতরাং তারা যে সমস্ত তাদের যে সমস্ত কার্যক্রম ছিল, অর্থাৎ শিশুদের টিকাদান, মা এবং শিশুদের যে নিবন্ধন করার যে কার্যক্রম আছে, সেই কার্যক্রম কিন্তু এই মুহূর্তে একেবারেই স্থগিত অবস্থায় আছে, স্থবির অবস্থায় আছে। এবং সবাই কিন্তু যে সমস্ত স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক সহ যারা আছেন তারা কর্মবিরতিতে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছি। সেখানে কিন্তু যে সমস্ত কর্মবিরতি পালন করছেন যারা, অর্থাৎ স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক, তারা সকলেই কিন্তু এখানে তাদের যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা সবাই কর্মবিরতি পালন করছেন। তারা যেটি বলছেন যে 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে এই 3টি পদকে গ্রেড 11, গ্রেড 12 এবং গ্রেড 13-তে উন্নীত করা হবে। এবং পরবর্তীতে কিন্তু আমরা যেটু জানতে পেরেছি যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে সময় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই একটি চুক্তি করেছিলেন এবং সেই চুক্তির মাধ্যমে যারা এই 3টি পদে কর্মরত আছেন তাদেরকে কিন্তু এই পদের যে আছেন তাদের দাবি দাবা মেনে নেওয়ার কথা বলেছিলেন। এবং সেই অনুযায়ী জুন বা জুলাই মাসের পর থেকেই কিন্তু তাদেরকে তাদের দাবি অনুযায়ী বেতন বা এবং যে গ্রেডের কথা বলা হয়েছে সেই গ্রেড উত্তীর্ণ করার কথা ছিল, কিন্তু সেটি এখনো পর্যন্ত বাস্তবায়ন না হতে কিন্তু এই কর্মবিরতি পালন করছেন তারা। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। আব্বাস, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তো আন্দোলনকারীদের আশ্বস্ত করা হচ্ছে যে সামনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করার পর তাদের দাবিগুলো বিবেচনা করা হবে। এই কথা শোনার পর আন্দোলনকারীরা কি বলছেন? এবং ভোগান্তিতে তো পড়েছেন নারী ও শিশুরা, বিশেষ করে যারা টিকা নিতে আসেন, তারা কি বলছেন যারা এখন এই কার্যক্রম থেকে সুবিধা নিতে পারছেন না? আসলে আমি এখন অবস্থান করছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই কমপ্লেক্সের সামনে। আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে গত 7 দিন ধরে কিন্তু এই স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মবিরতি, তাদের যে 7 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে এবং সরকারের পক্ষ থেকে তাদের যে ঘোষণা দেওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা যারা কর্মসূচিতে অংশ নাকবু হোসেন এবং ফিরোজউদ্দিন আব্দুল বাতেন শাহাবুদ্দিন সহ অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানেন তাদের এই কর্মসূচি সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন। বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, স্বাস্থ্য সহকারীদের দাবির বিষয়ে আমরা এরই মধ্যে অবগত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র কিন্তু বলছেন যে সামনে যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলোতে তারা যোগদান করুক, তারপর দাবির বিষয়গুলো বিবেচনা করা হবে। এই তথ্য কি আসলে যারা আন্দোলন করছেন তারা জানেন কিনা, বা এই কথা জানার পর তাদের প্রতিক্রিয়া কি? আসলে স্বাস্থ্য সহকারী সহ যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তারা বলছেন এর আগেও তাদেরকে একাধিকবার আশ্বস্ত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে, কিন্তু আশ্বাসের পরেও তাদের যে যৌক্তিক দাবি সেটি পূরণ করা হয়নি। এই যে দাবিগুলো তারা এখন করছেন সেটি 1998 থেকে তারা করে আসছেন এবং তখন থেকে পূরণ হওয়ার নানা আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু পূরণ করা হয়নি, যার কারণে
তারা এবার যে কঠোর কর্মসূচিতে নেমেছেন সেই কর্মসূচি থেকে তারা সরবেন না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর নিয়োগ বিধি সংশোধন করে তাদের যেই বেতন বৈষম্য নিরসন সহ যেই দাবিগুলো তারা তুলেছেন, সেই দাবিতে আমরা দেখেছি কয়েকদিন ধরেই কিন্তু চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের যে উপজেলাগুলো, সেই উপজেলাগুলোতে আমরা দেখেছি যে স্বাস্থ্য সহকারীরা তাদের কাজে যোগ না দিয়ে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিক্ষোভও করেছেন। যদিও আমি এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যেসব টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে চলে, যার কারণে এখানে টিকাদান কার্যক্রমে খুব বেশি ব্যাহত হওয়ার সুযোগ নেই কিংবা টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে না সেটি বলা যায়। কিন্তু চট্টগ্রামের বাইরে যে নগরীর বাইরে 15টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু সেই টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক মানুষ তাদের সন্তানকে নিয়ে সেখানে টিকা দিতে আসছেন, কিন্তু সেটি করতে না পেরে তারা ফেরত যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমার সঙ্গে জেলা যে স্বাস্থ্য তত্ত্বাবধায়কের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানিয়েছেন তাদের প্রতিটি ইউনিয়নে তারা 8টি ভাগে ভাগ করে টিকাদান কর্মসূচি পালন করেন এবং সেখানে প্রতিটি তারা বলছেন যে প্রতিটি কেন্দ্রে 1 মাসে অন্তত 8 দিন করে টিকা দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই কর্মসূচির কারণে সেখানে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তবে এই সংকটের মধ্যে তারা বিশেষ করে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে যাতে কেউ ইচ্ছে করলে টিকা দিতে পারে সেই সুযোগটুকু তারা রেখেছেন, এমনটি তারা বলেছেন। এবং এরই মধ্যে আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রতি বছর অন্তত 10টি রোগের জন্য 6টি টিকা তারা দিয়ে থাকেন। তো এই কর্মসূচি চলার কারণে সেই টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এটি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নবজাতক সহ সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য খাতের উপর একটা বড় প্রভাব পড়বে নেতিবাচক। এই যে নেতিবাচক প্রভাব যেন না পড়ে সেজন্য কোনো প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা এখন পর্যন্ত? যেহেতু এটি হচ্ছে একেবারে কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনটি হচ্ছে, অর্থাৎ তাদের যেই সংগঠনের কেন্দ্রীয় নেতারা বসে এটি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা বলছেন তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন আন্দোলনকারীরা। যদি কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসে, যদি তাদেরকে সরকারের যারা কর্মকর্তা রয়েছেন কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি সেইভাবে আশ্বস্ত করতে পারে কিংবা একটি সমঝোতায় আসতে পারে, তখনই তারা তাদের যেই কর্মবিরতি সেটি তারা প্রত্যাহার করে নেবেন এবং তারা বলছেন যে তারা তাদের সেই কাজে যোগ দিবেন। কিন্তু এবার তাদের একটি অনড় অবস্থান আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে এর আগেও অনেকবার যেহেতু আশ্বস্ত করা হয়েছে, এবার খুব সুনির্দিষ্টভাবে যদি তাদেরকে আশ্বস্ত করা না যায় কিংবা একটি সমঝোতার মধ্যে আসা না যায় সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে সরবেন না। এবং সারা দেশে তো টিকাদান কার্যক্রম ব্যাহত হবে, চট্টগ্রামে কেবল 24 লাখ শিশুর টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমরা স্বাস্থ্য যারা কাজ করেন স্বাস্থ্য নিয়ে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ইফতেখার, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা বগুড়ার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী আমিরুল লতিফের কাছে। আমিরুল, চট্টগ্রামের কথা তো আপনি শুনছিলেন, বগুড়ায় কি অবস্থা, কি ধরনের কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা এবং সেখানকার টিকা কার্যক্রম আসলে কতটা ব্যাহত হচ্ছে? আসলে সারা দেশের মতো বগুড়াতেও একইভাবেই আন্দোলন চলছে গত 26শে নভেম্বর থেকে। তাদের যে 4 দফা দাবি আছে, বিশেষ করে বেতন বৈষম্য যেটি আছে সেটি স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের যে বেতন গ্রেড সেটি তাদের মূল দাবি। এবং তাদের কথা হচ্ছে যে 98 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরে এই বছরের ফেব্রুয়ারিতে যে স্বাস্থ্যমন্ত্রী যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তারা সেরকম কোনো নির্দেশনা বা ঘোষণা বা কোনো ধরনের কাগজপত্র তাদের কাছে আসেনি। এই জন্য তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন, এরকমটি তারা বলছেন। বগুড়া পুরা জেলায় 609 জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী রয়েছেন এবং পুরো বগুড়া জেলায় 2740টি কেন্দ্রে এই যে টিকাদান কর্মসূচি যেটি নিয়মিত চলার কথা সেটি বন্ধ রয়েছে, যার কারণে টিকাদান যেটি শিশুদের যেটি টিকাদান সেটি ব্যাহত হচ্ছে। এবং আমরা সকালবেলা এই সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখেছি যে বেশ কয়েকজন রোগী তারা এখানে স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরেও গেছেন। তো এইরকম যে তাদের যে অবস্থান, চট্টগ্রাম থেকে যেরকম সহকর্মী জানাচ্ছিলেন যে এবারের যে আন্দোলনটি তারা আসলেই অনেক অনড়ভাবে তারা করছেন এবং ফাইনাল কোনো একটি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন। নিয়মিত টিকা তো আছেই, সেই সাথে সামনে করোনার টিকা আসার একটি সম্ভাবনা রয়েছে, যেখানে বাংলাদেশ কিন্তু বেশ কিছু টিকা বিনামূল্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম একটি সময়ে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারীরা, তারা আসলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টিকে কিভাবে দেখছেন?
তারা এই ভোগান্তির বিষয়টিকে আসলে নিজেদের সমস্যার সাথেই তুলনা করছেন, যে যখন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ছিল তারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনাকালীন যে স্বাস্থ্য সেবাগুলো তারা দিয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের নমুনা সংগ্রহ করেছে ও কোয়ারেন্টাইন থাকতে বাধ্য করেছে, অনেক ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। তো যেহেতু তারা খুব কঠিন একটা সময়ে সেবা দিয়ে গেছে, সেহেতু সরকারের কাছে তাদের দাবি যে খুব দ্রুততম সময়ে তাদের এই দাবিগুলো মেনে নিয়ে যেন স্বাস্থ্য সেবাটা তারা নিরবিচ্ছিন্নভাবে দিতে পারেন, এটি তারা বলছে। তারা বলছে যে তাদের এই দাবিগুলো অযৌক্তিক না, তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে চান না, রাষ্ট্রের ক্ষতি হয় এরকম কোনো কাজ করতে চান না, কিন্তু তাদের দাবিগুলো যাতে দ্রুত মেনে নেওয়া হয় এই জন্যই তারা এই আন্দোলনটি করছেন। এবং যতক্ষণ পর্যন্ত না সেন্ট্রাল থেকে কোনো ধরনের ঘোষণা আসবে কর্মবিরতি প্রত্যাহারের, ততক্ষণ পর্যন্ত বগুড়াতেও এই কর্মবিরতিটা চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমিরুল লতিফ এবং ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির বিষয়ে।